শেষ চিঠি। নভেম্বরের শেষ বিকেলের হালকা সোনালি রোদে যখন রতনপুর গ্রামের মেঠো পথ ধরে ধুলো উঠছিল, ঠিক তখনই সেই ধুলোয় পা ফেলে গ্রামে প্রবেশ করল রোহান নামের একজন মধ্যবয়সী শহুরে মানুষ। দেখতে পরিপাটি, চোখে গম্ভীর অভিব্যক্তি, কিন্তু মন যেন ভারী কোনো অতীতের বোঝা বইছে। রোহান একজন পরিচিত লেখক, শহরে তার নামডাক আছে, কিন্তু সে আজ এখানে লেখালেখির জন্য আসেনি। সে এসেছে এক পুরনো নাম খুঁজতে, তৃষা। তৃষা, যার সাথে কাটানো শৈশবের প্রতিটি দিন ছিল এক একটা রঙিন গল্পের মতো, যার হাত ধরে সে প্রথম চিঠি লেখা শিখেছিল, প্রথমবার হৃদয়ের ব্যথা বুঝেছিল, যার চোখে চোখ পড়লে জীবন থেমে যেত। হঠাৎ একদিন তৃষার পরিবার গ্রামের বাড়ি বিক্রি করে চলে যায় শহরে। কারণ ছিল বাবার বদলি। কোনো ফোন, কোনো ঠিকানা, এমনকি একটি চিঠিও না দিয়ে যেন তৃষা হারিয়ে যায় সময়ের পেছনে। রোহান প্রথম কয়েক বছর অপেক্ষা করেছিল, প্রতিদিন সকাল বিকেল পাড়ার ডাকবাক্সে চোখ রেখেছিল, কিন্তু কোনো চিঠি আসেনি। তারপর ধীরে ধীরে সে সময়ের সাথে মিশে গিয়েছিল শহরের ব্যস্ততায়, লেখালেখিতে, জীবনের টানে। কিন্তু হৃদয়ের গভীরে কোথাও এক খালি জায়গা রয়ে গিয়েছিল, তৃষার নাম লেখা এক শূন্যতা। আর সেই শূন্যতা একদিন নতুন করে জীবন্ত হয় যখন রোহান তার পুরনো ডায়েরির পাতায় একটি পুরনো হলুদ হয়ে যাওয়া খাম খুঁজে পায়। চিঠিতে লেখা ছিল, রোহান, আমি আসছি। দেখা হলে হয়তো চেনা যাবে না, কিন্তু চোখে চোখ পড়লেই বুঝে যাবে আমি তৃষা। তারিখ দেখে সে স্তব্ধ হয়ে যায়। চিঠিটি লেখা 5 বছর আগে, অর্থাৎ এতদিন চিঠিটি হয়তো চোখে এড়িয়ে গিয়েছিল, অথবা ভাগ্য চায়নি তখন সে তা খুঁজে পাক। চোখের জল মুছেই সে সিদ্ধান্ত নেয় যে তৃষার জন্য এত বছর অপেক্ষা করেছে, তাকে খুঁজে বের করবেই, যেখানেই হোক। সে রওনা হয় রতনপুর গ্রামে। তৃষার পুরনো বাড়ির ঠিকানায় যায়, কিন্তু সেখানে এখন অন্য পরিবার। খোঁজ নিতে নিতে অবশেষে তার দেখা হয় তৃষার ছোট বোন নীলার সাথে। নীলা জানায় তৃষা আর নেই। 3 বছর আগে ক্যান্সারে মারা গেছে। ওর গলা কেঁপে ওঠে, চোখ ছলছল করে। তৃষা তোমার জন্য অপেক্ষা করত রোহান ভাই। ওর বুকের কাছে সবসময় তোমার চিঠিগুলো থাকত। বলেছিল যদি রোহান একদিন ফিরে আসে তবে এই খামটা ওকে দিও। রোহান নিঃশব্দে খামটি নেয়, হাত কাঁপে তার, চোখ ঝাপসা হয়ে আসে। চিঠি খুলে পড়ে, রোহান, যদি কখনো এই চিঠি তোমার হাতে পড়ে, জেনো আমি তোমাকে কখনো ভুলিনি। আমি কেবল চেয়েছিলাম তুমি ভালো থেকো। হয়তো আমরা এক হতে পারিনি, কিন্তু আমার হৃদয়ে তুমি ছিলে, একটা আস্ত জীবন। তোমার বই পড়ে আমি প্রতিদিন বেঁচে থাকতাম, তুমি জানতেই না। ভালো থেকো চিরকাল, তৃষা। রোহানের চোখ দিয়ে নীরব কান্না ঝরে পড়ে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। এরপর সে আর শহরে ফেরে না। তৃষার স্মৃতিকে আঁকড়ে ধরে থেকে যায় রতনপুর গ্রামে। নিজের সমানো টাকায় বানায় একটি ছোট পাঠাগার, তৃষার ঠিকানা নামে। সেখানে সে রাখে তৃষার হাতে লেখা চিঠিগুলো, নিজের প্রথম বই, এবং প্রতিদিন বিকেলে গ্রামের শিশুদের সাহিত্যের গল্প পড়ে শোনায়। রোহান আর কখনো তৃষাকে দেখতে পায়নি, কিন্তু সে বিশ্বাস করে যেদিন সে শেষ চিঠি খুলেছিল সেদিনই তৃষা তার হৃদয়ে চিরদিনের জন্য ফিরে এসেছিল। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কিছু সম্পর্ক সময়ের ঊর্ধ্বে উঠে যায়। তৃষা আর রোহান, তারা হয়তো জীবন সঙ্গী হতে পারেনি, কিন্তু হয়ে গিয়েছে একে অপরের গল্পের শেষ পাতা, চিরন্তন, অনন্ত এবং প্রেমের এক নিঃশব্দ উদাহরণ। শেষ চিঠি। পুরান ঢাকার এক কোণে ছোট্ট একটি 3তলা বাসা, মোদের মঞ্জিল। এই বাসার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে চুপচাপ ঘরটিতে বাস করতেন একজন বৃদ্ধা মা। নাম তার রোশনারা খাতুন। 80 কোঠায় বয়স, কিন্তু মুখে এখনও একটা অদ্ভুত শান্তি। চোখে গভীর কিছু লুকানো থাকে, যেন হাজার কথা জমে আছে কিন্তু কেউ শোনে না। তার একমাত্র ছেলে ফারহান এখন কানাডায় বহু বছর ধরে লেখাপড়ার জন্য গিয়েছিল। তারপর চাকরি, বিয়ে, সংসার সব একপাশে রেখে ধীরে ধীরে দেশ ভুলে গিয়েছে সে। রোশনারা প্রতিদিন সকালে জানালার পাশে বসে কাঁথা সেলাই করেন, আর ছেলের পাঠানো ছবি আর পুরনো চিঠি দেখে সময় কাটান।
কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল একটি ছোট লোহার বাক্স। ভেতরে তার ছেলে ছোটবেলায় যেসব উপহার দিয়েছিল, প্রথম আঁকা, প্রথম লেখা চিঠি, স্কুল রিপোর্ট কার্ড, এমনকি ছোট্ট একটা ভাঙা প্লাস্টিকের ট্রেনও ছিল। এই বাক্সটা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখতেন, যেন নিজের বুকের মধ্যে একটা ছোট্ট সংসার গুছিয়ে রেখেছেন। একদিন হঠাৎ করে খবর আসে ফারহান দেশে ফিরছে, অনেক বছর পর। কিন্তু সে একা নয়, তার স্ত্রী ও সন্তান সহ আসছে, কারণ সে তার পুরনো বাসা বিক্রি করে দিতে চায়, মাকে তার সঙ্গে নিয়ে যেতে চায় বিদেশে। রোশনারা খবর শুনে যেন এক আশ্চর্য দ্বিধায় পড়ে যান। তিনি ছেলেকে দেখতে চান, আবার ভয় পান এত বছর পর সম্পর্কগুলোকে ঠিক আগের মতো থাকবে। ফারহান এলো, সঙ্গে তার আধুনিক স্ত্রী লুবনা আর ৮ বছরের ছেলে রায়ান। প্রথম দেখায় মা আর ছেলে কিছু বলতেই পারেনি, শুধু চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় কেটে যায়। লুবনা খুব ভদ্র, কিন্তু একটু গর্বিত স্বভাবের। বাসার পুরনো জিনিস দেখেই সে মুখ বাঁকায়। এই বাড়িটা তো অর্ধেক ভাঙা, বুড়িমা এখানে থাকতেন কিভাবে? রোশনারা কিছু বলেন না, কেবল হাসেন। দিন যেতে থাকে। ফারহান তার স্ত্রীকে নিয়ে দালাল ডেকে বাসার দাম ঠিক করে। মা কিছুই বলেন না, যেন ভেতরে কিছু ভেঙে যাচ্ছে, কিন্তু তিনি শুধু বাক্সটা আরও শক্ত করে আগলে রাখেন। রায়ন একদিন দাদির ঘরে এসে সেই পুরনো লোহার বাক্সটা খুঁজে পায়। খুলে দেখে ছোট ছোট খেলনা, ছেঁড়া চিঠি, একটা পুরনো পোস্টকার্ডে লেখা, মা, আমি বড় হয়ে তোমার জন্য একটা বড় বাড়ি বানাবো। রায়ন বিস্মিত হয়ে দাদিকে জিজ্ঞাসা করে, এই চিঠিটা কে লিখেছিল? দাদি চোখ মেলে বলে, তোমার বাবা, তখন সে তোর চেয়েও ছোট ছিল। সে আর কিছু বলে না, কিন্তু রাতে বাবার কাছে গিয়ে বলে, বাবা, তুমি কি তোমার দাদিকে কথা দিয়েছিলে বড় বাড়ি বানাবে? কিন্তু তুমি তো ওনাকে এখান থেকে নিয়ে যেতে চাও, উনি তো এখানেই থাকতে ভালোবাসেন। ফারহান স্তব্ধ হয়ে যায়। রাতে সে দাদির ঘরে গিয়ে দেখে মা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু হাতের পাশে সেই বাক্সটা, আর তার উপর রাখা পুরনো চিঠিটা। সকালবেলায় রোশনারা ঘুম থেকে ওঠেন না, তার নিঃশ্বাস অনেক আগেই থেমে গেছে। ফারহান চুপচাপ বসে থাকেন অনেকক্ষণ। কোনো কান্না আসে না, কেবল বুক ফেটে যায়। পরদিন বাক্সটা নিয়ে এসে নিজের ঘরে ফিরে আসে একাই। বাড়ি আর বিক্রি করে না, বরং ভেঙে ফেলা দেওয়ালগুলো মেরামত করে দেয়, নতুন রং করায়, জানালায় পর্দা লাগায়। দাদির ঘরে আবার একদিন আলো জ্বলে ওঠে। রোশনারা হয়তো কোনোদিন বিদেশ যেতে পারলেন না, কিন্তু তার স্মৃতি, তার সংগ্রহ, তার একমাত্র ছেলের ফেলে যাওয়া প্রতিশ্রুতি, সব আজ তার ঘরে ফিরে এসেছে। একটা লোহার বাক্স কেবল কিছু জিনিস নয়, সেটা ছিল একজন মায়ের জগৎ, তার ভালোবাসার জাদুঘর। পুনরায় দেখা। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় কলকাতা শহরের প্রান্তে ছোট্ট একটি ক্যাফের দরজা খুলে প্রবেশ করে অর্ণব। একজন মাঝবয়সী, কিছুটা অবসন্দ চোখের মানুষ, হাতে মোবাইল নেই, কানে ইয়ারফোন নেই, কিন্তু মনে হাজারটা শব্দ, হাজারটা গল্প। এই শহরে সে বড় হয়েছে, এখানেই প্রথম প্রেমে পড়েছিল, আর এখানেই সে কাউকে হারিয়েছিল, সায়রা নামের এক মেয়েকে, যে ছিল তার কলেজ জীবনের সবথেকে উজ্জ্বল অধ্যায়। অর্ণব আজ এখানেই এসেছে 18 বছর পর, কারণ আজ তার আর সায়রার শেষ দেখা হওয়ার কথা। কলেজের শেষ দিনে তারা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করেছিল, যদি আমরা একে অপরকে খুঁজি না পাই, তাহলে 18 বছর পর এই নির্দিষ্ট দিনে এই ক্যাফেতে এসে বসব, ঠিক সন্ধে 6টায়। সময়ের নৌকায় ভেসে গেছে বহু স্মৃতি, বহু মানুষের মুখ এসেছে, গিয়েছে, কিন্তু সেই প্রতিজ্ঞা অর্ণব আজও ভোলেনি। জীবনে অনেক কিছু পেয়েছে সে, চাকরি, সম্মান, অর্থ, কিন্তু সায়রার অভাব পূর্ণ হয়নি কখনো। সে মাঝে মাঝে খোঁজ করেছে, সোশ্যাল মিডিয়ায়, বন্ধুদের মাধ্যমে, কিন্তু সায়রা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আজকের এই দিনটা তাই তার কাছে ঈশ্বরের কাছে করা শেষ প্রশ্নের মতো। সে আসবে তো? ক্যাফের কোণে বসে অর্ণব প্রতি মিনিটে দরজার দিকে তাকায়। বৃষ্টি টিপটপ পড়ে ছাদের টিনে, কফির কাপে ধোঁয়া ওঠে, সময় পেরিয়ে যায়। ঠিক যখন ঘড়ির কাঁটা 6:21 ছুঁয়েছে, তখন দরজা খুলে এক নারী প্রবেশ করে। চোখে চশমা, মাথায় কিছুটা পাকধরা চুল, পরনে সাদামাটা শাড়ি, কিন্তু চোখে সেই পুরনো দীপ্তি। অর্ণব থমকে যায়, এ তো সায়রা। অনেক বদলে গেছে সে, আমরাও বদলে যাই সময়ের সাথে, কিন্তু চোখের চেনা ভাষা কি বদলায়? তাদের চোখে চোখ পড়তেই একটা নিঃশব্দ কাঁপুনি বয়ে যায় দুজনের শরীর জুড়ে। সায়রা হালকা হাসি দিয়ে বলে, তুমি ঠিক সময়েই এসেছ, আমি জানতাম তুমি আসবে। অর্ণব কিছু বলতে পারে না, তার বুকের মধ্যে যেন শব্দ আটকে যায়। অনেকক্ষণ দুজন নীরব থাকে,
তারপর ছোট ছোট গল্প শুরু হয়, তারা কিভাবে হারিয়ে গিয়েছিল, কিভাবে জীবন একে অপরকে আলাদা করে দিয়েছিল। সায়রা বলে সে বিয়ের পর কানপুর চলে গিয়েছিল, তারপর স্বামীর মৃত্যুর পর অনেকদিন নিঃসঙ্গভাবে থেকেছে, তার কোনো সন্তান নেই। অর্ণব বলে সেও বিয়ে করেছিল, কিন্তু সম্পর্ক টেকেনি, আজ সে একাই থাকে। কথার ফাঁকে সায়রা ধীরে বলে, আমরা একে অপরকে হয়তো সময় মতো পাইনি, কিন্তু এই মুহূর্তটাকে তো হারাতে পারি না, তাই না? অর্ণব মাথা নাড়ায়। তারা দুজনে অতীতের গন্ধমাখা সেই চেনা রাস্তা ধরে হাঁটতে বের হয়। বৃষ্টি তখনও পড়ে, কিন্তু যেন এখন আর ঠান্ডা লাগে না। পুরনো দিনের স্মৃতিগুলো আবার যেন জীবন্ত হয়ে ওঠে। প্রথম সিনেমা দেখা, কলেজের লাইব্রেরিতে লুকিয়ে কাগজে লেখা কবিতা, বাসস্ট্যান্ডের শেষ আলিঙ্গন, সেই সব দিন হারিয়ে গেছে। কিন্তু যাদের হৃদয়ে জায়গা ঠিকঠাক থাকে তারা ফিরে আসে। সায়রা ও অর্ণব বসে পড়ে একটি পুরনো গলির চায়ের দোকানে, যেটা তাদের ভালোবাসার সাক্ষী ছিল। রাত বাড়ে, শহরের আলো ঝিমিয়ে আসে, কিন্তু তাদের চোখে তখনও আলো। সায়রা হাত বাড়িয়ে বলে, চলো এবার আমরা একসাথে হাঁটি। কোনো গন্তব্য নেই, কিন্তু এবার যেন হারিয়ে না যাই। অর্ণব তার হাত ধরে। মনে হয় এই প্রথম সে নিজের সবটুকু ফিরে পেয়েছে। সময়ের কাছে তারা হার মেনেছিল, কিন্তু ভালোবাসা তো সবসময় সময়ের থেকেও বড়। তারা হয়তো নতুন করে শুরু করতে পারবে না, কিন্তু আজকের এই সন্ধ্যা, এই বৃষ্টি, এই ক্যাফে, সবকিছু আজ আবার সেই পুরনো প্রেমকে জাগিয়ে তুলেছে, শান্তভাবে, সম্মানের সঙ্গে। পুনরায় দেখা কোনো মধুর পুনর্মিলন নয়, বরং দুটি পূর্ণ হৃদয়ের নিঃশব্দ সম্মতি, যেখানে অভিযোগ নেই, কষ্ট নেই, কেবল এক ফোঁটা দেরি করে ফেলা ভালোবাসা, যেটা আজও জীবন্ত, খুব গোপনে। আলো এসে ফিরে যায়। সেদিনের সকালের আলোটা অন্যরকম ছিল। ঠিক যেমনটা হয় জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে, যখন মানুষ বুঝতে পারে আজকের দিন তা বদলে দেবে সবকিছু। দীপ্তি জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল সূর্যটা ধীরে ধীরে উঠছে, কুয়াশা ভেদ করে। বাইরে পাখিরা ডাকছে, চারপাশে গাছের পাতায় ভেজা শিশিরের কাঁপন। শহরের ব্যস্ততার মধ্যে থাকাই সামান্য নীরবতাটুকু যেন তার মনটাকে একটু হলেও প্রশান্ত করছিল। কিন্তু মনের ভেতরের ঝড় কোনো প্রকৃতি থামাতে পারে না, বিশেষ করে যখন সেটা একজন প্রিয় মানুষের চলে যাওয়া নিয়ে। দীপ্তি আজ ৪৫ বছর বয়সী একা নারী, লেখাপড়ায় ভালো, কর্মজীবনে প্রতিষ্ঠিত, সমাজের চোখে একজন সফল মানুষ। কিন্তু তার জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অংশটা হৃদয়ের গভীরে ঢুকে থেকে গিয়েছে, তা শুরু হয়েছিল ২০ বছর আগে ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক বর্ষা দিনের বিকেলে। সে দিনটা ছিল তার জীবনের প্রথম প্রেমের দিন। দীপ্তির সাথে পরিচয় হয়েছিল নিলয়ের। ছেলেটির চোখে ছিল এক অদ্ভুত স্বচ্ছতা, যার দিকে তাকালে মনে হতো এই মানুষটা কাউকে ঠকাতে পারবে না। এই মানুষটা বিশ্বাসের আরেক নাম। নিলয় ছিল শান্ত, গভীর, চিন্তাশীল আর গান ভালোবাসত। কবিতা লিখত, বিশেষত রবীন্দ্রনাথকে খুব ভালোবাসত। দীপ্তি তখন সদ্য তরুণী, মন ছুটে বেড়ায়, সাহসী আর কিছুটা আবেগপ্রবণ। দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছিল খুব ধীরে, কিন্তু গভীরভাবে। আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা। একসাথে লাইব্রেরিতে সময় কাটানো, ক্যাম্পাসের বটতলায় বসে গল্প, ছুটির পর সিনেমা দেখা, কিংবা শুধুই হেঁটে বেড়ানো, এই সব ছোট ছোট মুহূর্তগুলো মিলেই তারা একটা ভবিষ্যতে স্বপ্ন বুনেছিল। কিন্তু জীবন তো সবসময় কল্পনার পথে চলে না। চতুর্থ বর্ষে ওঠার পর নিলয়ের বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যান। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। নিলয় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিল জার্মানিতে, কিন্তু সিদ্ধান্ত নেয় সে যাবে না, মায়ের পাশে থাকবে, ছোট ভাইয়ের পড়াশোনা দেখবে। দীপ্তি তাকে বোঝানোর চেষ্টা করেছিল অনেকবার, তুমি গেলে আমি অপেক্ষা করব, আমাদের সময় আসবেই। কিন্তু নিলয় বলেছিল, তুমি এমন কাউকে পাবে যে তোমাকে কেবল ভালোবাসবে না, তোমার জন্য কিছু করতে পারবে, যেমন আমি পারছি না। এই কথাটা শুনে দীপ্তি কিছু বলেনি, কাঁদেনি, অভিমানও করেনি, সে শুধু চলে এসেছিল। এবং তারপর থেকে তাদের আর দেখা হয়নি। এরপর দীপ্তির জীবনে এসেছে অনেক প্রস্তাব, অনেক সফল মানুষ, কিন্তু কেউই তার কাছে ওই বৃষ্টি ভেজা বিকেলের কবিতাময় চোখ জোড়ার মতো হয়নি। সে নিজেকে ব্যস্ত রেখেছিল ক্যারিয়ারে, লেখাপড়ায়, নিজের চেম্বারে মনোবিদ হিসেবে কাজ করে গিয়েছে। অন্যদের সম্পর্ক জোড়া লাগিয়েছে, কিন্তু নিজেরটা ভাঙাই রয়ে গেছে। আর নিলয়ের খোঁজ শেয়ার করেনি। তাকে মনে রাখার জন্য দরকার ছিল না ছবি, না বার্তা, না চিঠি, কারণ কিছু ভালোবাসা সময়ের বাইরে বাস করে, মনের গভীরে জমে থাকে। তারপর হঠাৎ একদিন বছর 10 পরে একটি সম্মেলনে গিয়ে জানতে পারে নিলয় এখন এক সরকারি কলেজে শিক্ষকতা করে, ঢাকার বাইরে। বিয়ে করেনি, সংসারও গড়েনি। তখনও দীপ্তি খোঁজ করেনি তার নিজের অহংকার, অভিমান কিংবা হয়তো ভয়, যদি দেখা হয় আর চিনতে না পারে।
যদি ভালোবাসা কেবল স্মৃতি হয়ে থাকে? এসব ভেবে সে নিজেকে গুটিয়ে রেখেছিল। তবে আজকের দিনটা আলগা, কারণ কাল রাতে সে খবর পেয়েছে নিলয় আর নেই। হঠাৎ হার্ট অ্যাট্যাক। একাকী জীবন কাটাতে কাটাতে শরীর ভেঙে পড়েছিল। কেউ ছিল না পাশে। প্রতিবেশীরা মৃতদেহ হাসপাতালে নিয়ে যায়, আর সেখানেই পরিচয়পত্র দেখে খুঁজে বের করে তার পুরনো বন্ধুদের। দীপ্তির নাম সেই তালিকায় ছিল, কারণ নিলয় সবসময় নিজের কাগজপত্রে জরুরি যোগাযোগ হিসেবে তার নামই লিখে রাখত। এই খবরটা শোনার পর দীপ্তি একটা কথাও বলেনি, শুধু ভোরের ট্রেনে উঠে চলে এসেছে ঢাকায়। আর এখন জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, নিলয় তারা কথা রেখেছিল। একদিন বলেছিল, আমি যদি হারিয়ে যাই, যেন তোমাকে মনে রেখেছি শেষ দিন পর্যন্ত। দীপ্তি জানালার পর্দা সরিয়ে খেয়াল করে সূর্যটা উঠে গেছে পুরোপুরি। সে ধীরে ধীরে নিচে নামে, যেখানে নিলয়ের জন্য আয়োজন করা হয়েছে একটা ছোট স্মরণসভা। সবাই কিছু না কিছু বলছে, তার সততা, সরলতা, ভালোবাসা নিয়ে। শেষে দীপ্তিকে মাইকে ডাকা হয়। সে উঠে দাঁড়ায়। কোনো লেখা নেই, কাগজ নেই, শুধু নীরব চোখে বলে, একজন মানুষ হয়তো সবসময় আমাদের পাশে থাকতে পারে না, কিন্তু সে যদি হৃদয়ের ঠিক জায়গায় থাকে তবে কখনো হারিয়ে যায় না। নিলয় আমার জীবনে ছিল আলো হয়ে, আর আমি জানি সেই আলো ফিরে আসবেই, প্রতিদিন এই ভোরবেলায়, ঠিক যেমন সে বলেছিল, তোমার জানালায় রোজ আলো হয়ে ফিরে আসব। তুমি আর আমি, মাঝখানে সময়। রাত তখন 3:30। কলকাতার উত্তরে একটা ছোট্ট ছাদের ঘরে বসে নাজিয়া তাকিয়ে আছে ছাদের ফাঁকা আকাশের দিকে। জানালার পাশে একটা ধূসর রঙের ফ্যান ঘুরছে, মাঝে মাঝে আওয়াজ করে থেমে যাচ্ছে। ঘরের এক কোণে রাখা একটা পুরনো কাঠের আলমারি, আলমারির ওপরে রাখা একটি খাম, চিঠি ভরা খাম। সেই খামে ধুলো জমেছে বছর 5 ধরে, কিন্তু আজ রাতে হঠাৎ সেটা খুলে বসেছে নাজিয়া, কারণ আজ রাতে সে আর ঘুমোতে পারছে না। চিঠির ওপরে বড় হরফে লেখা, ইফতেখার, ব্যক্তিগত। চোখের কোণা চিকচিক করছে, কিন্তু কান্না বেরোয় না, কারণ কান্নার সময় তো অনেক আগে শেষ হয়ে গেছে। এখন কেবল রয়েছে বোঝা, আর সেই বোঝাটা ঠিক কোথা থেকে এলো তা বুঝতে গেলে ফিরতে হবে 12 বছর পেছনে। সেই সময়ে নাজিয়া ছিল 21 বছরের এক চঞ্চল মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। চোখে ছিল অনেক স্বপ্ন, গালে হালকা টোল পড়া হাসি, আর হৃদয়ে একরাশ জেদ নিজেকে আলাদা কিছু বানানোর। আর তখনই তার জীবনে এসেছিল ইফতেখার। ছেলেটি ছিল চুপচাপ, বইপ্রেমী, ডিপার্টমেন্টের সবচেয়ে কম কথা বলা ছাত্র। তবে তার চোখে ছিল এমন কিছু যা নাজিয়া একদিন বলেছিল, তোমার চোখ দেখলেই মনে হয় তুমি অনেক কথা চেপে রাখো। তখন ইফতেখার হেসে বলেছিল, সবাইকে সব কথা বলা যায় না, কেউ কেউ থাকে যাদের জন্য সব জমিয়ে রাখা হয়। সেই থেকে শুরু, গল্প, আড্ডা, লুকিয়ে লুকিয়ে হাত ধরা, লাইব্রেরিতে একসাথে বই খোঁজা, পুরনো ক্যাম্পাসের পুকুর পাড়ে সন্ধ্যায় বসে কবিতা শোনা। তাদের ভালোবাসা ছিল কোনো প্রপোজ ভিত্তিক নয়, কোনো আই লাভ ইউ ছিল না, ছিল শুধু বোঝাপড়া। নাজিয়া হোস্টেল থেকে ইফতেখারের জন্য চিরনি চিঠি লিখত, আর ইফতেখার পাল্টা দিত আঁকা পোস্টকার্ড, কবিতা আর ভাঙ্গা ভাঙ্গা গান। তারা স্বপ্ন দেখত একসাথে থিসিস করবে, তারপর একদিন পড়াতে যাবে গ্রামের কোনো কলেজে। একটা ছোট্ট বাড়ি হবে, জানালার পাশে বসে বই পড়বে, আর সন্ধ্যায় ছাদে হেঁটে বেড়াবে। তাদের ভালোবাসা এত নিখুঁত ছিল, মনে হতো ঈশ্বরও একে আলাদা করতে পারবেন না। কিন্তু সময়ের নিজের একটা খেলা থাকে, না চাইতেও সে গল্প বদলে দেয়। 3য় বর্ষে ওঠার সময় ইফতেখারের বাবা মারা যায় হঠাৎ হার্ট অ্যাটাকে। পরিবারে রোজগারের একমাত্র ভরসা হয়ে পড়ে সে। পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশনি, ছোটখাটো চাকরি করে চলে সংসার। আর এই টানাপড়নের ভেতরেই বাড়ি থেকে চাপ আসে, বিয়ে করতে হবে। মায়ের চোখের জল, ছোট বোনের স্কুল ফি এবং সমাজের চাপে পড়ে সে নাজিয়াকে কিছু না বলে বিয়ে করে ফেলে চেনা জানা এক মেয়েকে। নাজিয়া প্রথমে জানতে পারেনি। সে অপেক্ষা করেছে, বারবার ফোন করেছে, চিঠি লিখেছে, কিন্তু উত্তর আসেনি। একদিন এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে সে সব জেনে যায়। ভেঙে পড়েছিল সে। জীবন থেমে যায়নি, কিন্তু হৃদয়ের একটা অংশ চিরতরে অন্ধকার হয়ে গেছিল। সে ঠিক করেছিল আর কখনো যোগাযোগ করবে না, কিন্তু তাও কোথাও ভেতরে সে জানত ইফতেখার ভালোবাসত, তবে জীবন তাকে মুক্তি দেয়নি। তারপর কেটে যায় 5 বছর। নাজিয়া এখন এক নামী স্কুলের শিক্ষক, খুব মেধাবী, সম্মানিত, কিন্তু এখনও একা। একদিন ডাক পায় একটি সাহিত্য অনুষ্ঠানে অতিথি হিসাবে। সেখানে উপস্থিত থেকে দেখে একজন মানুষ চুপচাপ কর্নারে বসে, সামনে খাতা আর কলম। হ্যাঁ, সেই ইফতেখার।
চোখে চশমা, মুখে হালকা দাড়ি, হাতে একটা ছোট্ট বই, নিজের লেখা কবিতার সংকলন। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলে না। অনুষ্ঠানের শেষে ইফতেকার ধীরে এগিয়ে আসে, হাতে দেয় একটি খাম, তাতে লেখা, তোমার জন্য যা বলার ছিল বলা হয়নি, আজ জানলে হতো না। সেই খামটাই এখন খুলে বসেছে নাজিয়া এই মধ্যলাতে। ভেতরে ছিল 5টি চিঠি। প্রতিটা চিঠিতে ছিল হৃদয়ের রক্ত দিয়ে লেখা ক্ষমা, দুর্বলতা, না পারার কষ্ট, আর সবচেয়ে বেশি ছিল নিঃশব্দ ভালোবাসার অনুতাপ। শেষ চিঠিটিতে লেখা ছিল, তুমি জানো আমি কাউকে ভালোবাসিনি তোমার পর। আমার স্ত্রী জানে আমাদের সংসারটা ছিল দায়বদ্ধতার। আমি কোনোদিন তোমাকে ভুলিনি। আমার মেয়ে যখন না বুঝে তোমার মতো হাসে, তখন আমি ঘুমোতে পারি না। তুমি যদি কখনো মাফ করে দাও, যেন তুমি এখনও আমার জীবনের একমাত্র প্রিয় নাম। নাজিয়া জানত সে ক্ষমা করেছে বহু আগেই, তবে বলতে পারেনি, দেখতেও পারেনি আর কোনোদিন। কারণ ইফতেকার গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এই খবরটা চিঠি দেওয়ার 1 মাস পরেই এসেছিল। আজ সেই পুরনো চিঠিগুলোর মাঝে বসে নাজিয়া বুঝতে পারে, ভালোবাসা সবসময় পাওয়ার গল্প নয়, বরং হারিয়েও কারো মনে থেকে যাওয়া অনেক বড় প্রাপ্তি। সে আলমারির কাছে গিয়ে সেই চিঠিগুলো আবার বাক্সে ভরে রাখে, ধীরে হেঁটে জানালায় গিয়ে দাঁড়ায়। শহর ঘুমিয়ে আছে, কিন্তু তার বুকের ভিতরে যে ঝড় ছিল তা থেমে গেছে। খুব ধীরে মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবে, তুমি আর আমি মাঝখানে সময় ছিল শুধু, কিন্তু তবুও ভালোবাসা কখনো শেষ হয় না।